খুন করে তারা বলতে চাইছে যে আমরা সহজে ছেড়ে দেব না। একটা ক্রিমিনাল গ্যাং যারা সমাজকে কন্ট্রোল করতে চাইছিল, কন্ট্রোল নিতে পারলো না, তাই হতাশা থেকে এই কাজ করতে পারে। মুখ্যমন্ত্রী বলছেন এই পদত্যাগ করবেন, সংবিধান কেন মানবেন? মানেন না। তার চেলা চামুন্ডা তারাও আইন মানবে না। শান্তি বজায় রাখুন, এক উন্নত পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলব, শান্ত পশ্চিমবঙ্গ। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম গৌমঞ্চের শুভেন্দু অধিকারী তার আত্মসহায়ককে যেভাবে নৃশংসভাবে খুন করা হলো, এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে একটা ক্রিমিনাল গ্যাং ক্ষমতা দখল করতে চাইছিল, এতদিন ক্ষমতায় ছিল, ক্রিমিনালদের যথেষ্ট মদত দিয়েছে, তারা একদম খোলা হাতে যা খুশি তাই করেছে। এবার সেই ক্রিমিনাল গ্যাং ক্ষমতায় আসতে পারেনি, তো স্বাভাবিকভাবে তাদের লক্ষ্য ছিল ক্ষমতায় আসবে এবং ইচ্ছে মতো যা খুশি তাই করবে। মানুষের উদ্দেশ্য অন্যরকম ছিল, তারা চেয়েছিল শান্তিপূর্ণ একটা সমাজ, তারা তাই ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে। ক্রিমিনালদের রাগ হয়েছে, সেই রাগের বহিঃপ্রকাশের নানা ধরন আছে, খুনোখুনি একটা ধরন। খুন করে তারা বলতে চাইছে যে আমরা সহজে ছেড়ে দেব না, আর আমরা যারা শান্তিকামী মানুষ আমরাও বলছি আমরাও তোমাদের সহজে ছেড়ে দেব না, তোমাদের এই অন্যায় করতে দেব না। দাদা, যেভাবে আমরা দেখছি পুলিশ তদন্ত করছে এবং সেখানে বিভিন্ন তথ্য উঠে আসছে, যে দেখা যাচ্ছে গাড়ি ওয়েলএক্স থেকে ভাড়া করা হয়েছে, গাড়ির নাম্বার ভুয়ো, এমনকি মানে দেখা যাচ্ছে বাইকের কথা উঠে আসছে। কি বলবেন? পেশাদার, একদম পেশাদার খুনিকে দিয়ে কাজ করানো হয়েছে। এটা কোনো পাড়ার ফুটোমস্তান ছোনেমস্তানের কাজ নয়, কিন্তু এটা একদম পরিকল্পনা মাফিক এবং এর পেছনে বড় মাথা রয়েছে। কারণ দেখা যাচ্ছে যেভাবে একটা গাড়ি এসে গাড়িটাকে ঘিরে ধরলো, সে গাড়ির মধ্যে অ্যাসাইলেন্ট ছিল, নামলো, গুলি করে মারলো, এমন জায়গা থেকে গুলি করে মারলো যাতে ও সরে যেতে না পারে, একদম বুকে গুলি করে মারলো, হার্ট ফুটো করে গুলি বেরিয়ে গেল। আর ড্রাইভারকেও গুলি করা হলো, ড্রাইভার যাতে কোনো রকম স্বাক্ষর দিতে না পারে, তাকে কোথাও হসপিটালে নিয়ে যেতে না পারে। পেছনে যে বসেছিল সে নাকি হসপিটালে নিয়ে গেছে। বোঝাই যাচ্ছে এটা ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রেরই একটা অংশ হচ্ছে, এই মানে বৃহত্তর ষড়যন্ত্রেরই একটা অংশ। এটা কোনো ছোট ব্যাপার নয়, ব্যাপারটা গুরুতর। যারা করেছে তারা বেশ পাকা মাথার লোক এবং তারা এটা নিয়ে অনেকদিন ভেবেছে। তো এটা তদন্তে বোঝা যাবে, তদন্তে প্রকাশিত হবে সত্যি ঘটনা কি। দাদা, এই যে যেভাবে মারা হলো, যেভাবে একেবারে মেরে চলে গেল আততায়ীরা, এবং তারা জানেন ঠিক কোন সময় আসে বা কোন সময় যায়, এটা কি পূর্ব পরিকল্পিত বা ভোটের আগে থেকে পরিকল্পনা ছিল? কি তাও হতে পারে, সেটা আমি বলতে পারবো না। দীর্ঘদিনের পরিকল্পনা এটাও হতে পারে, আমি জানি না দীর্ঘদিনের পরিকল্পনা ছিল কিনা, হঠাৎ করে নেওয়া হয়েছে কিনা আমি জানি না। মানে এত নিখুঁত ভাবে এই নিখুঁত পরিকল্পনা করতে সময় লাগে ডেফিনেটলি, সেটা কতদিন সময় লেগেছে আমার জানা নেই। কিন্তু আমার বক্তব্য এখানে পরিষ্কার যে এখানে একটা পরিকল্পনা ছিল। পরিকল্পনাটা কি সেটা একটা প্রশ্ন। ওই একটা মানে নিপাট ভালো ছেলে, কথা বললে সুন্দর করে কথা বলতো, এয়ারফোর্সে চাকরি করতো, সে কারোর এমন কি বিগড়ে দিয়েছে যে তাকে মেরে দেওয়া হবে? তাহলে এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে অন্যায় কি এই সমাজে আমরা এই কাজ করতে পারি, এই ঘটনা ঘটাতে পারি, এর একটা বার্তা হতে পারে। তার সঙ্গে এটাও সত্যি যে একটা ক্রিমিনাল গ্যাং যারা সমাজকে কন্ট্রোল করতে চাইছিল, কন্ট্রোল নিতে পারলো না, তাই হতাশা থেকে এই কাজ করতে পারে। অনেক কিছু হতে পারে, তদন্ত হোক তখন বোঝা যাবে। মানে কোথাও কি কোনো একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো এই মৃত্যুর মধ্য দিয়ে? একদম বার্তা তো পরিষ্কার যে এই সমাজকে আমরা যেরকম চালিয়ে যাচ্ছিলাম আমাদের চালাতে দাও, তা নইলে আমরা এইরকম লন্ডভন্ড করে দেবো। লালুর আমলে জঙ্গলরাজ চলতো, আর এখানে মমতা ব্যানার্জির আমলে মহা জঙ্গলরাজ চলেছিল। জঙ্গলরাজ্যের শেষ করা হয়েছে, মহা জঙ্গলরাজ্যের শেষ করা হবে, হয়ে গেছে অলরেডি। কিন্তু যারা জঙ্গলি তারা তো অত সহজে মেনে নিতে পারে না, কিন্তু তাদের মানে কন্ট্রোল করার দায়িত্ব তো সভ্য মানুষের। সুতরাং যারাই জঙ্গলিপনা করছে তাদের নিয়ন্ত্রণ করা হবে, চিন্তা করার দরকার নেই। আমরা দেখলাম ভোটের সময়, মানে নির্বাচনের সময় বা নির্বাচনের ফল ঘোষণার দিন তেমন কোনো ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়নি, যেটা একেবারে নজিরবিহীন পশ্চিমবঙ্গের ভোটের ক্ষেত্রে। কিন্তু তারপর থেকে 4 মের পর থেকে আজ অবধি যেভাবে এদিকে দেখি আপনাদেরই কর্মীরা বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত হচ্ছে, কোথাও গুলি মারা হচ্ছে। বসিরহাটে গতকালই গুলি খেলো আরেক আপনাদের কর্মী, এবং এত বড় খুন হয়ে গেল, কি বলবেন? ওরা দেখছে যেহেতু নতুন সরকার এখনো প্রতিষ্ঠা হয়নি, সুতরাং যত পারে গোলমাল পাকিয়ে দাও, নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ তৈরি করে দাও, এই চলতে পারে। এখন একটা কথা বলি, নতুন সরকার তৈরি করলে সে প্রশাসন শক্ত হাতে ধরবে। এখন যেহেতু ইন্টারিম পিরিয়ড, সুতরাং এখন যা খুশি তাই করো। আমার কথা এখানে স্পষ্ট,
ভারতীয় জনতা পার্টির কর্মীরা রিটেলিয়েট করতে পারে না তা তো নয়। ভারতীয় জনতা পার্টির কর্মীদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে তোমরা এই কাজ করবে না, যতটা সম্ভব ধৈর্য বজায় রাখো, শান্তি বজায় রাখো, যাতে আগামী দিনে একটা শান্ত পশ্চিমবঙ্গ সবাইকে উপহার দিতে পারি। কিন্তু যারা ক্রিমিনাল, যারা একদিন ক্রিমিনালগিরি করে এসছে, যারা এক্সটর্শনিস্ট, যারা তোলা তোলে, তারা তো অত সহজে ছেড়ে দেবে না, কারণ এবার তো কাজ করে খেতে হবে, তোলা তো তুলতে দেওয়া হবে না, সিন্ডিকেট রাজ করতে দেওয়া হবে না। ফলে তাদের মধ্যে তো আতঙ্ক তৈরি হয়েছে, ফলে তারা এই গোলমালগুলো পাকিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। নাকি রাষ্ট্রপতি শাসনের দিকে যাওয়ার জন্য একটা পরিকল্পনা? না, রাষ্ট্রপতির শাসন, আমি আবার বলছি, মুখ্যমন্ত্রী যিনি আগের সরকারে ছিলেন তিনি পদত্যাগ করতে চাইছেন না। তাকে তার পদ থেকে মেয়াদ সরে গেলেই শেষ হয়ে যাবে 7 মেয়াদ। তারিখে শেষ হয়ে তো যাচ্ছে। 9 তারিখ যখন এখানে নতুন সরকার নিযুক্ত হবে, ও শপথ গ্রহণ করবে, ইন্টারিম পিরিয়ডে হয়তো 36 ঘন্টা 48 ঘন্টা সেখানে সেই ব্যবস্থাটা রাজ্যপাল নিজের হাতে নিয়ে নিতে পারেন। ওটা কেন্দ্র থেকে একটা নোটিফিকেশন হবে, এটাই মোটামুটি একটা সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু আমার কথা হচ্ছে যে এর জন্য এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটানো কেন? কারণ একটাই, এখানে যেরকম মুখ্যমন্ত্রী নিজে বলছেন তিনি পদত্যাগ করবেন না, তিনি সংবিধান মানেন না, এখনো অব্দি করেননি। তার যারা চেলা চামুন্ডা তারাও আইন মানতে চাইছে না। ফলে এটা তো একটা চেন এফেক্ট হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আমি পদত্যাগ করবেন না, সে সংবিধান কেন মানবো? মানেন না। তার চেলা চামুন্ডা তারাও আইন মানবে না, কিন্তু সংবিধান ওনাকেও মানতে হবে, চেলা চামুন্ডাদের আইন মানতে হবে। বিজেপি ওটা মানিয়ে ছাড়বে। স্যার, শপথ গ্রহণের দিন কেন্দ্রীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে তারা আসবেন, তার আগে এই ধরনের ঘটনা, ভয় দেখানোর জন্য। নিরাপত্তা নিয়ে তো একটা প্রশ্ন। এটা ভয় দেখানোর জন্য। কিন্তু আবার আমি বলছি, ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, সে প্রধানমন্ত্রী থেকে একদম জুনিয়র স্তর পর্যন্ত, তারা কেউ ভয়ে ভীত নয়। সেদিন গোটা ভারতবর্ষের পলিটিক্যাল হুজ হু তারা কিন্তু কলকাতায় থাকবেন। 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্ভবত থাকবেন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, আরো একঝাঁক মন্ত্রী থাকবেন। গোটা ভারতবর্ষ থেকে ইতিমধ্যেই অজস্র মিডিয়া পার্সনস এসছেন। বিদেশ থেকেও আসতে পারে, বিবিসির প্রতিনিধিও নাকি আসতে পারেন শুনছি, আরো অনেকে আসবেন। ফলে এটা একটা মেগা ইভেন্ট হতে যাচ্ছে। সবাই জানে যে পশ্চিমবঙ্গে একটা ক্রিমিনালদের শাসন চলছিল, একটা নতুন ব্যবস্থা শুরু হলো। ফলে সেখানে তো অনেকেরই একটা থাকবেই, ভয় থাকবেই, ভয় দেখানোর চেষ্টা থাকবে, কিন্তু আমরা এতে ভয় পাচ্ছি না। দাদা, স্যার আপনাকে শেষ প্রশ্ন। আমরা দেখছি এই যে ঘটনাগুলি ঘটছে, কোথাও আপনাদের বিজেপি কর্মীদের মনে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে কি করবেন কি করবেন না, তাদের উদ্দেশ্যে যদি বার্তা দেন। শান্তি বজায় রাখুন, এক উন্নত পশ্চিমবঙ্গ আমরা গড়ে তুলব, শান্ত পশ্চিমবঙ্গ। এখানে রাজনীতি করলে কাউকে ঘর ছাড়া হতে হবে না, আমরা সেটাই করব।